পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তি, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ এবং পরে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিচ্যুত এবং স্বজনরা। বিকেলে ১ দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সন্ধ্যায় এই ১ দফা দাবি কর্মসূচি স্থগিত করার ঘোষণাও দেন তিনি। এর বদলে শুক্র এবং শনিবার নিজ এলাকায় গণসংযোগ ও রোববার নিজ নিজ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে ও চাকরিতে পুনর্বহালের জন্য দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগের দিকে আসতে থাকে। বিডিআর পরিবারের সদস্যদের ও ভুক্তভোগীদের মিছিলটি শাহবাগ জাদুঘরের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। ফেসিবাদ যাওয়ার পরে যে বড় বড় ক্রিমিনালগুলো ছাড়া পেল, আমরা আমাদের ন্যায্য অধিকার কেন ফিরে পাচ্ছি না? এক দফায় এক দাবি, আমাদের 18,519 জন বিডিআরকে চাকরিতে পুনর্বহাল দেখতে চাই। যতদিন পর্যন্ত এই আমাদের দাবি দাওয়া মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ভুক্তভোগীরা। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজকে দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনুক। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। তবে এর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গেল বুধবার সকাল থেকে নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। ন্যায্য আন্দোলন মেনে না নিলে আমরা আমরণ অনশন এখানে পালন করব। এই ন্যায্য অধিকার যদি না হয়, না আদায় হয়, তাহলে আমাদের মরা ছাড়া উপায় নাই, আমরা রাস্তায় মরে যাব। নির্বাহী আদেশের ক্ষমতা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ যারা কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জানিয়েছেন এসব পরিবারের সদস্যরা এবং যারা আন্দোলন করছেন। শাহবাগ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং সেনাবাহিনী। আজ অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি হবার কথা ছিল, তবে সার্বিক পরিস্থিতিতে বিচার কাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অবশ্য পরে বিস্ফোরক মামলার জামিন শুনানির জন্য 19 জানুয়ারি দিন ধার্য হলেও আদালতের স্থান এখনও চূড়ান্ত হয়নি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিশেষ কয়েকটি মামলার কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয় অস্থায়ী বিশেষ আদালত। বিডিআর বিদ্রোহের মামলা পরিচালনাও করা হয় এই অস্থায়ী আদালতে। কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেল হাজতে থাকা বিডিআর সদস্যদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। বুধবার রাতে এই আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় পুরো কক্ষ। পরিদর্শনে আসেন বিচারক, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি। সংক্ষিপ্ত আলোচনার পর এই আদালতের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত জানান বিচারক আদালত ত্যাগের পর এ বিষয়ে বিস্তারিত জানায় প্রসিকিউশন। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। সৃষ্ট পরিস্থিতি ও বারবার তারিখ পরিবর্তন হওয়ায় সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। এখানে পুরো অস্থায়ী আদালত যেটা, সেটা পুরো সরকার হয়ে গেছে, পুরো পরিবেশ ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থার মধ্যে আজকে এখানে আছে। আমরা যেগুলো মনে করছি ইটস এ ডিলিটিং টেন্ডেন্সি। গভর্নমেন্ট যা করছেন এগুলো কোনো ভালো করছেন না। এই মরা মানুষকে, যে বাংলা একটি কথা আছে না, কয় মরারে মারকা, কয় সে নরে চরকা। যে মানুষগুলো মরে গেল, যে মানুষগুলো জীবনে শেষ হয়ে গেল, সেই মানুষগুলোকে শেষবারের মতো মারার জন্য গভর্নমেন্ট আজকে এই অসৎ উপায় অবলম্বন করলেন। অস্থায়ী এই আদালত সরিয়ে নিয়ে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে আদালতের চারপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঐক্যে ফাটল ধরাতে একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের স্বার্থে বিতর্কে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে রাজবন্দীদের জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে প্রতিযোগিতা না করে নিজেদের স্থিতিশীল হওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ইউসুফ আলীর রিপোর্ট। রাজবন্দীদের জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেসিবাদের বিদায় হওয়ার পর ক্ষমতার লোভ ঢুকেছে একটি স্বার্থান্বেষী মহলের মাঝে। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তির মাঝে ফাটল ধরাতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করে কথা বলারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমার উপরে খুব রেগে যায় ফ্যাসিস্টরা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা কি হাসানুল হক ইনু আর আবির হোসেন আমু, যারা 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি ও সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। সকাল 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা এবং তথ্য বিষয়ক সম্পাদক সমন্বয়ক সালাউদ্দিন খান। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া 153 জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকে এখনো নিখোঁজ বলে উল্লেখ করা হয়। আমাদের দলের নির্দেশনা পেয়ে 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। যারা বাংলাদেশে এভাবে গুম হত্যা করবে, আমরা সহযোগিতা চাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনাদের মাধ্যমে আমরা সেই 2008 সাল থেকে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে আপনারা প্রশিক্ষণ, তারপরে বিচার বিভাগ সব মিলে এই সমস্ত গুম হত্যার জন্য একটি সুন্দর বিচার। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে তারেক রহমান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আতিকুর রহমান দিদাসের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক প্রধানমন্ত্রীর। রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের তথ্য জানান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান তিনি। লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক
বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন, সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তাকে স্বাগত জানান। দীর্ঘ 7 বছর পর মাকে কাছে পেয়ে বিমানবন্দরে কিছুক্ষণ তাকে জড়িয়ে রাখেন তারেক রহমান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল 10:15 তারেক রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হন। বেলা 11টা নাগাদ হাসপাতাল পৌঁছান তারা। খালেদা জিয়া দীর্ঘ ভ্রমণ করে আসার পরও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছান। 7.5 বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিড ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে। কবে এবং কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে সেটিও জানাবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম আরও বলেন, আগামী সপ্তাহ থেকেই প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিসিয়ালি আলোচনা শুরু করবে সরকার এবং প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া 72-এর সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করবে বলেও জানান তিনি। একই প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের বই বিতরণ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 31 ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফরমালি, বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেই সব বিষয়ে একটা প্রোক্লেমেশনের 2টা পার্ট থাকে বেসিক্যালি, যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি, 2টা তো থাকে। তো আমরা যে কারণে চাচ্ছি প্রোক্লেমেশনটা, আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রোক্লেমেশনে এভাবে রাখতে হয়। আর প্রোক্লেমেশনের দ্বিতীয় পার্টে যেটা আছে যে আমরা কি চাই, এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। সুতরাং যেসব বিষয়ে আমাদের ঐকমত্য অলরেডি আছে, যে ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস, মানে আমরা ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান কমিশনের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। এ নিয়ে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব নেই। দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিসি বলেন, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য কমিশন মাঠে নামেনি, নেমেছে সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হল, ফর গড সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। আমরা কোনো দলীয়, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগই চাকরি ফেরত পাচ্ছে। খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে প্রদান করা হবে মহার্ঘ ভাতা। পেনশন গ্রহণকারীরাও এবছর মহার্ঘ ভাতা পাবেন বলেও জানান জনপ্রশাসন সচিব। আমরা আশাবাদী, এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট
ইট ইজ অনগোয়িং প্রসেস। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সেই সময়কার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারত, পাকিস্তান এবং মিয়ানমার থেকে কয়েক মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুদে কোনো ঘাটতি নেই। ফলে কিছুদিনের মধ্যে চালের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। ইতিমধ্যে বাংলাদেশের সেবা এবং উৎপাদন খাতে তুরস্কের $300 মিলিয়ন বিনিয়োগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশটি বাংলাদেশের সামরিক খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমরা যে জিনিসগুলো আপনাদেরকে প্রাথমিকভাবে বললাম, যে আমরা খাদ্য থেকে শুরু করে আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের বিনিয়োগ ক্ষেত্রে যেসব জিনিসগুলো আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, তো সেগুলো সহ আমরা প্লাস ওনাদের টার্কিশ যে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের ওনারাও এসছেন, ওনারাও আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সাভারে গভীর রাতে যাত্রীবাহী বাস এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন একই পরিবারের নারী সহ 4 জন। এই সময় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এই ঘটনা ঘটে। এই সময় আগুন ছড়িয়ে পড়ে আরও একটি গাড়িতে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রায় 2 ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম আদালতের সরকারি কৌশলী কক্ষের সামনের বারান্দা থেকে গায়েব হওয়া মামলার নথির বস্তা ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। পুলিশ জানায়, চুরি হওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করা হয়। গত 2 দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন একজনকে শনাক্ত করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে 9 বস্তা নথি উদ্ধার করা হয়। গত 5 জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের 3য় তলার বারান্দায় প্রায় 2 বছর ধরে রক্ষিত 1911টি কেস ডকেট চুরি হয়ে যায়।